হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবেকের গল্পকথা। আজকের গল্প পিশাচ, লেখক সঞ্জীব মেহমুদ নীল। ডাক্তারবাবু, খবরটা শুনেছেন নাকি? পূর্বপাড়ার চণ্ডীদাস রে নাকি কাল রাতে পিশাচে খেয়েছে। সকালবেলা গৌতম তখনও বিছানায় শুয়েই ছিল। হঠাৎ ওদের চাকর রামু এসে কথাটা বলতেই বেশ অবাকই হলো। ভূত পিশাচ ডাকিনী যোগিনী হাকিনী এইসব তো কেবল গল্পের বইতেই শোনা যায়। এগুলো কেবলই মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে গ্রামে এইসব কুসংস্কার নতুন কিছু নয়। লোকজন এমনিতেই ভূত পেতে বেশ বিশ্বাস করে, আর সেই সুযোগটাই নেয় স্থানীয় তান্ত্রিক আর কবিরাজরা। গৌতম একটু বিরক্ত হয়েই বলল, সকাল সকাল কী সব আজগুবি কথা বলছো বলো তো? তাছাড়া তোমাকে কতবার বলেছি আমাকে ডাক্তারবাবু বলে ডাকবে না। আমি এখনো ডাক্তার হইনি। রামু কিন্তু গৌতমের পরের কথার কোনো আমলই দিল না। বলল, আজগুবি কথা না ডাক্তারবাবু, সত্যি চণ্ডীরে পিশাচে খেয়েছে। বিশ্বাস না হলে আপনি নিজে গিয়েই দেখে আসুন। এবার আর রামুর কথা এড়িয়ে যেতে পারল না গৌতম। তাছাড়া ঘটনা আর যাই হোক না কেন, একটাবার দেখে আসলে তো ক্ষতি নেই। বলল, বেশ চলো, এত করেই যখন বলছো তখন দেখেই আসি। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, যেতেই দেখলো একটা দোকানের সামনে কয়েকজন কি যেন বিষয়ে কথা বলছে। কান একটু খাড়া করতেই শুনতে পেল একজন বলছে, অমানসিক কাজ বটে। সেই কথা শুনে আরেকজন বলল, সে হবেই, এটা পিশাচের কাজ, কোনো মানুষের নয়। অমানসিক কাজ তো হবেই। গৌতম আর দাঁড়ালো না, কারণ সে জানে এসব কথা শুনলে এমনিতেই মনে একটা কুসংস্কার এসে ভর করবে। তাছাড়া গ্রামের মানুষ তিল থেকে তাল করাই এদের কাজ। কিন্তু মনে একটা কৌতূহল জমা হলো, তিল না হলে তাকে তাল করা সম্ভব নয় তো। চণ্ডীদাসের বাড়ির সামনে যেতে একটা মানুষের ভিড় চোখে পড়ল। বুঝলো ঘটনা সত্যি। পিশাচের কাজ না হলেও বাড়িতে কিছু তো একটা হয়েছে। ভিড় ঠেলে সামনে যেতেই দেখলো উঠোনের ওপর কাপড় দিয়ে ঢাকা একটা মৃতদেহ। রামুকে বলতেই সে নিজে গিয়েই কাপড়টা সরিয়ে দিল। আর সরিয়ে দিতেই বুকটা ধক করে উঠল গৌতমের। সে মেডিকেলের ছাত্র, তাই মৃতদেহ ওর কাছে নতুন কিছু নয়। কিন্তু এই মৃতদেহ দেখে শরীরের সব লোমগুলো দাঁড়িয়ে গেল। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলো এটা চণ্ডীরই মৃতদেহই বটে। কিন্তু এ কি হাল হয়েছে লাশের! দেখে মনে হচ্ছে লাশের নিচের দিকটা কেউ খেয়ে ফেলেছে। গৌতম আর বেশিক্ষণ থাকতে পারল না। রামুকে হাতের ইশারা করে ভিড় ঠেলে বেরিয়ে আসলো। বাড়ি ফিরে এসেই বিছানায় শুয়ে পড়ে গৌতম। হাত পা এখনো কাঁপছে। না, কোনো পিশাচের কাজ ভেবে এমনটা মনে হচ্ছে না। সে জানে চণ্ডীর রাতে বের হওয়ার অভ্যাস ছিল। গৌতম নিজেও বেশ কয়েকবার চণ্ডীকে দেখেছে রাতের বেলা গ্রামে ঘুরে বেড়াতে। হতে পারে কাল রাতেও বের হয়েছিল। এই গ্রামের 3 দিকেই গভীর জঙ্গল। হতে পারে কাল রাতেও জঙ্গলের কোনো হিংস্র পশু এসে ওকে আক্রমণ করেছে, তার ফলাফল মৃত্যু। কিন্তু সেটা হলো তো এই ঘটনা গায়ে কাটা দেওয়ার মতো না। গৌতম যেমনটা ভেবেছিল তেমনটাই ঘটল। সন্ধে হতে না হতে লোকজন নিজ নিজ ঘরে ঢুকে পড়ল। এমনিতেই সন্ধ্যের পর বাইরের লোকজন খুব একটা দেখা যায় না। কিন্তু এই ঘটনার পর সন্ধ্যের পরপরই গ্রাম একেবারে নিশুতি হয়ে গেল। গ্রামের লোকজন এমনিতেই ভীতু নয়। ওরা একাই 2-4 জন লোকের সাথে মোকাবিলা করতে সক্ষম। কিন্তু ওরা তো ধরেই নিয়েছে যে এটা কোনো পিশাচের কাজ, কারণ মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। আর অদৃশ্য শক্তির সাথে লড়াই করবে এমন সাহসী বা কার? তাই সন্ধে হওয়ার আগে সবাই নিজ নিজ ঘরে আশ্রয় নিয়েছে। পরের দিন সকালে ঘুম তখনও ভেঙেছে কি ভাঙেনি, তার আগেই রামু ঘরে এসে হাজির। গৌতমকে ঘুম থেকে উঠিয়ে চোখ কপালে তুলে হাঁপাতে হাঁপাতে বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাদের গোয়ালের গরুটাকে পিশাচে খেয়েছে। কথাটা শুনে লাফ দিয়ে বিছানা থেকে নামে সে। বলে, সে কি? কখন? জানি না বাবু, সকালে উঠে দেখি গরুটা মরে পড়ে আছে, আর পিশাচে অর্ধেকটা খেয়ে ফেলেছে। কথাটা শুনেই দৌড়ে গেল। বাইরে গিয়ে দেখলো বাবা দাঁড়িয়ে আছে গোয়ালের সামনে। ওকে দেখেই বলল, বাঘ ভাল্লুকের কাজ হবে হয়তো।
হয়তো জঙ্গলে আবার বাঘ এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে গরুটা ডাকাডাকি করলো না। বাবার কথা শুনে সে নিজেও গোয়ালের দিকে এগিয়ে গেল। সত্যি আশ্চর্যের বিষয় বটে, গরুটার গলার কাছটায় কোনো দাগ নেই, কেবল পিছনের দিকটা অদৃশ্য হয়েছে। বাঘ ভাল্লুকের কাজ হলে জন্তুটা দেখে গরুটা নিশ্চয়ই ডাকাডাকি করত, কিন্তু কই, এমন আওয়াজ তো ওর কানে আসেনি। অনেক রাত পর্যন্ত তো জেগেছিল সে, কোনো আওয়াজই তো কানে আসেনি। বরং আধ খাওয়া গরুটাকে দেখে মনে হলো যেন সে নিজেই ইচ্ছেতেই নিজের পেছনের অংশটা কাউকে খেতে দিয়েছে। বাঘ ভাল্লুক নয় বাবু, বাঘ ভাল্লুক নয়, এ পিশাচের কাজ। আমি শুনেছি পিশাচরা যাকে খেতে আসে তারা বোবা হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করতে পারে না। রামুর এই কথার কিন্তু গুরুত্ব বাড়ির কেউ দিল না বটে, কিন্তু ঘটনাটা জানাজানি হতে খুব বেশি সময় লাগলো না। আসলে সময় লাগবার কথাও নয়, কারণ এইসব কথা বাতাসের মতো ছড়িয়ে পড়ে। এই ক্ষেত্র ঠিক তেমনটাই হলো। দলে দলে লোক আসলো বাড়িতে। দেখতে দেখতে একটা হইচই পড়ে গেল 2-4 গ্রামে। সবারই একটাই ধারণা, গ্রামে পিশাচের আবির্ভাব হয়েছে। ফলাফল যা দাঁড়ানো তাই দাঁড়ানো। পরের দিনই তান্ত্রিক গোছের একজনকে নিয়ে আসা হলো। তিনি এসেই যা বললেন তাতে লোকের মনে সাহস জোগাড় হওয়া তো দূরের কথা, বরং ভয়টা আরও বাড়ল শতগুণে। তান্ত্রিক এসেই বললেন, এই গ্রামে কাল এসেছে, কাল পিশাচ। কথাটা বলেই কি যে করলো ঠিক বোঝা গেল না, তবে আশার একটা আলো দেখা দিল তান্ত্রিকের শেষ কথায়। যাওয়ার সময় তিনি বলে গেলেন, আমি পুরো গ্রাম বেঁধে দিলাম, আশা করি আর কোনো ক্ষতি করতে পারবে না, তবে সাবধান, সন্ধ্যার পর যেন কেউ একা বাইরে বের না হয়। তান্ত্রিকের এই কথা কিন্তু রইল না। পরের দিন আরও একজন মরল একইভাবে, যেমনভাবে মরেছিল চণ্ডীদাস। লোকটা প্রকৃতির ডাকে সাড়া দিতেই বের হয়েছিল। গ্রামের টয়লেটগুলো যেহেতু একটু দূরে, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে বের হয়েছিল। সারা রাত পার হলেও যখন লোকটা ঘরে ফিরল না, তখন সকালবেলা সবাই খোঁজাখুঁজি করতে শুরু করলো। দেখা গেল নেভানো হ্যারিকেনটা পড়ে আছে বাড়ির পাশে, আর লোকটাকে পাওয়া গেল বাড়ি থেকে অনেকটা দূরের একটা ঝোপের আড়ালে। চোখ দুটো বিস্ফোরিত, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন, আর সবচেয়ে বড় কথা হলো দেহের নিচের অংশটা একইভাবে অদৃশ্য হয়েছে। লোকের মনে যেটুকু মনোবল আর সাহস তখনও বাকি ছিল, এই ঘটনা দেখার পর সেটুকুও তারা হারিয়ে ফেলল। বাড়ির চারপাশ থেকে শুরু করে যে জায়গা আধ খাওয়া দেহটা পাওয়া গেল, তার সবটা খুঁজেও কিন্তু কোনো পায়ের দাগ দেখা গেল না। সত্যি যদি কাজটা কোনো হিংস্র জন্তু হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই পায়ের দাগ থাকবে, তাই নয় কি? কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। তাছাড়া রাতে বৃষ্টিও হয়নি যে পায়ের দাগ মুছে যাবে। গ্রামের যে 2-1 জনের মনে বিশ্বাস ছিল যে এই কাজ কোনো হিংস্র পশুর, তারাও শেষে ধরেই নিল যে এটা পিশাচের কাজ ছাড়া আর কারুর হতে পারে না। সত্যি বলতে কি, গৌতমের মনেও তেমনই কিছুর একটা ইঙ্গিত দেখা দিতে শুরু করলো। দুপুরবেলা বিছানায় শুয়ে শুয়ে এই কয়দিনের কথাই ভাবছিল গৌতম। পিশাচ, কিন্তু সে তো কেবল মানুষের কল্পনায়। কিন্তু তাই যদি হয়, তবে এই ঘটনার ব্যাখ্যায় বা কি হতে পারে? জঙ্গলে হিংস্র জন্তুর অভাব নেই, যদি তাদের মধ্যে একটারই কাজ হয়, তবে তো ঘটনাস্থলে পায়ের ছাপ থাকার কথা। সে নিজেও জায়গাগুলো ভালো করে পরীক্ষা করেছে, কোনো পায়ের ছাপ কিন্তু পাওয়া যায়নি। তাছাড়া ওদের গোয়াল ঘরেও বেশ ভালো করেই পরীক্ষা করেছে। গরুর আর মানুষের পায়ের ছাপ ছাড়া তৃতীয় কোনো জন্তুর ছাপ দেখতে পাওয়া যায়নি। তবে কি সবাই যা বলছে তাই সত্যি? এটা পিশাচের কাজ? কিন্তু বিজ্ঞান তো এমন কোনো কিছুরই অস্তিত্ব পাওয়া যায় না। ড্রাকুলা বলে কিছু একটার অস্তিত্ব আছে বলেই ধারণা করা হয়। অনেকের মতে এ এক প্রকার বাদুড়, যা কিনা রক্তপান করে, তাকে ড্রাকুলা বলে ধরা হয়, মানে ভ্যাম্পায়ার আর কি। কিন্তু তারও তো সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি বিজ্ঞানে। হয়তো দিনে দিনে সেটাও আবিষ্কার হবে। কিন্তু এই 1911 সালে এসে সেটা কি সম্ভব?
এই সব নানান কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। ঘুম ভাঙল বাবার ডাকে। বাইরে আসতেই দেখল বাড়িতে অনেক লোকের সমাগম। প্রথমে ঠিক বুঝতে না পারলেও পরে কিছুটা আন্দাজ করতে পারল ঘটনাটা কি। একজন বলল, এইভাবে তো আর থাকা যায় না, আপনি একটা পথ বলে দিন। মানুষ তো এখন ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে। আমি আর কি বলবো, পাহারার একটা ব্যবস্থা করলে হয়। কিন্তু গৌতমের বাবার এই কথায় তীব্র প্রতিবাদ করে একজন বলল, গায়ের জোরে মানুষের সাথে পেরে উঠতে পারবো বটে, কিন্তু জঙ্গল থেকে আসা জন্তু জানোয়ার সাথে না হয় লড়াই করলাম, কিন্তু মোড়ল সাহেব অদৃশ্য শক্তির সাথে কেমনে লড়ব? লোকটার কথা কিন্তু খুব একটা অযৌক্তিক বলে মনে হলো না। গায়ের জোরে আর যার সাথেই হোক, কিন্তু যে শক্তি অদৃশ্য থেকে মানুষের অনিষ্ট করে তার সাথে লড়াই করা যায় কি? গৌতমের বাবা আবার বললেন, তাছাড়া আর কি বা করা যেতে পারে? তোমরা তো তান্ত্রিকও নিয়ে আসলে, কোনো ফল তো হলো না। এই কথার কিন্তু কেউ কোনো উত্তর করল না। কেবল একজন বলল, বলেছিলাম কি গ্রাম ছেড়ে চলে গেলে কেমন হয়? কিছুদিন পর না হয় আবার ফিরে আসা যাবে। কি বলেন সবাই? এবার দুজন বিড়বিড় করতে লাগলো। গৌতম বুঝল যাদের যাওয়ার জায়গা আছে তারা সম্মতি দিল। বাকিদের কপালে চিন্তার ভাঁজ। অনেক আলোচনা সমালোচনা করার পর কিন্তু সঠিক সিদ্ধান্তে আসা গেল না। তবে যে কয়েকজনের গ্রাম ছেড়ে যাওয়ার মতো জায়গা ছিল তারা পরের দিনই চলে গেল, আর যাদের কোনো জায়গাই নেই তারা গ্রামেই থেকে গেল, কিন্তু নিজ বাড়িতে নয়, এক ঘরেই বেশ কয়েকজন করে। যেন আর যাই হোক সাহসটা বাড়ে আর কি। এই ব্যস্ততার পর কয়েকদিন কিন্তু গ্রামে তেমন কিছুই ঘটল না। তারপর আরও বেশ কিছুদিন কেটে গেলেও যখন আর কিছু ঘটল না, তখন গ্রামের সবাই যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। সবাই ধরেই নিল যে পিশাচ হোক বা কোনো অদৃশ্য শত্রু হোক, সে চলে গেছে গ্রাম থেকে। খবরটা 2-1 দিনের মধ্যেই যারা গ্রাম ছেড়ে চলে গেছিল তাদের কাছে পৌঁছাতে 2-1 করে সবাই একে একে ফিরে আসতে লাগলো গ্রামে। কিন্তু সুখের দিন বেশি দিন রইল না। হঠাৎই একদিন শোনা গেল উত্তর পাড়ার 2 ভাইকে একই সাথে খেয়েছে সে ভয়ঙ্কর পিশাচ। রাতে নয় দিনের বেলাতেই খেয়েছে। শোনা গেল 2 ভাই মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিল সকালবেলা। সাথে আর কেউই ছিল না। দুপুর গড়িয়ে গেলেও 2 ভাইয়ের এক ভাইও যখন বাড়িতে ফিরে আসলো না, তখন বড় ভাইয়ের ছোট ছেলেটা গিয়ে দেখে ঘটনাটা। খবর পেয়ে সবাই লাঠি নিয়ে এগিয়ে গিয়ে দেখে আগের বার তো তবুও মৃতদেহ চেনা যাচ্ছিল, এবার সেটাও সম্ভব নয়। তবে বাড়ির লোকেরা কাঁধের গামছা দেখে বলেছে এটা ওদেরই। নদীর ধারে জঙ্গল, তাই সবাই লাঠি নিয়ে পুরো জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজলেও বাঘ তো দূরের কথা, একটা শিয়ালেরও দেখা পাওয়া গেল না। সবার মনে আবার একটা ধারণা মাথাচাড়া দিয়ে উঠল, আর সেটা হলো সেই পিশাচ। সবার মনে একটাই প্রশ্ন, তবে কি এতদিন পর সেই পিশাচ ফিরে এসেছে? সবার কপালেই দুশ্চিন্তার ছাপ। পিশাচ ফিরে এসেছে। সবার মনে যেটুকু সাহসের আভাস দেখা দিয়েছিল আবার সেটা মিলিয়ে গেল। তবুও আগে অন্তত রাতের বেলাতেই এমনটা ঘটত, কিন্তু এখন তো দিনে দুপুরে মানুষ মারা পড়ছে। ঘটনাটা কিন্তু কেবল গৌতমদের গ্রামেই সীমাবদ্ধ রইল না, বরং 2-4 গ্রাম পেরিয়ে গেল। অদৃশ্য শত্রু কখন কোন গ্রামে আক্রমণ করবে সে তো আর বলা যায় না। তাই সতর্কতা শিথিল করলে চলবে না। কিন্তু সতর্ক যে হবে কার থেকে? যেখানে শত্রু নিজে অদৃশ্য থেকে একের পর এক অনিষ্ট করে যাচ্ছে, সেখানে সতর্ক হয়েই বা কোনো ফল পাওয়া যাবে না। প্রশ্নটা যখন সবার মনে উকি দিচ্ছে, ঠিক তখনই খবরটা আসলো পাশের গ্রামের থেকে। এবার আর একটা নয়, 2টো নয়, বরং বেশ কয়েকজন লোক একসাথেই মারা পড়েছে ভয়ঙ্কর সেই পিশাচের হাতে। হাত বলা কি ঠিক হবে? পিশাচের কি হাত থাকে? থাকে বোধহয়। যদি নাই বা থাকে, তাহলে শিকার ধরে কিভাবে? নাকি এই অপদেবতা দেখতে একটা বনের হিংস্র জন্তুদের মতনই 4 পায়ে হাঁটে? মোট কথা হলো, পিশাচ আসলে কি
সেটা দেখতেই বা কেমনই বা তার আচরণ, এই সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। সবাই কেবল নিজেদের মতো করেই একটা অতিকায় ভয়ঙ্কর মূর্তি কল্পনা করতেই ব্যস্ত। পাশের গ্রাম থেকে যে বিস্তারিত ঘটনাগুলো শোনা গেল তা ঠিক এমন, যদিও সে গ্রামে তখনও কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি, তবুও তারা আগে থেকেই বেশ সতর্কতা অবলম্বন করেছিল। ঠিক করা হয়েছিল গ্রামের চারদিকে পাহারার ব্যবস্থা করা হবে, একজন নয় বরং দল বেঁধে, আর সবার হাতেই থাকবে আগুনের মশাল। যা ভাবা তাই কাজ। কিন্তু কে জানতো এই অতি সতর্কতাই ওদের জন্য কাল হয়ে দাঁড়াবে। মাঝরাত যারা সে রাতে পাহারায় ছিল তারা অতি সাবধানে নিজেদের কাজ করছিল। সবাই চোখ কান খোলা রেখেছে, সবার হাতেই আগুনের মশাল জ্বলছে দাউ দাউ করে। অমানবিক রাত 2টো পর্যন্ত তেমন কিছুই ঘটল না। সবাই ভাবল পিশাচ হয়তো আগুনের ভয়ে এইদিকে আর সাহস করেনি, কারণ লোকমুখে শোনা যায় যে অপদেবতারা আগুনের ধারে কাছে ঘেঁষে না। কিন্তু তাই বলে তো আর যা ইচ্ছে তাই করা চলবে না। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই গ্রামের অন্য পাশ থেকে একটা চিৎকার ভেসে আসতে একদল লোক তাড়াতাড়ি সেখানে গিয়ে যা দেখল তাতে শরীরের রোম দাঁড়িয়ে গেল। মাটিতে পড়ে আছে এক ক্ষতবিক্ষত মৃতদেহ বললাম কারণ মানুষটার নড়াচড়া গতিবিধি ততক্ষণে বন্ধ হয়ে এসেছে। প্রথম সাহস করে কেউ সামনে এগিয়ে না দেখেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কয়েকজন লোক সাহস করে এগিয়ে গিয়ে দেখল লোকটা অপরিচিত। সেই গ্রামে কেন, আশেপাশের গ্রামের বলে মনে হলো না। সারা গ্রামে রক্ত, শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। লোকটা যে আর বেঁচে নেই সেটা বুঝতে আর একটা সময় লাগার কথা নয়, ওদেরও লাগলো না। কিন্তু প্রশ্ন হলো, কে এই লোক, আর এখানেই বা আসলো কিভাবে? সবাই এটা নিয়ে জল্পনা কল্পনা করছিল। কারোরই খেয়াল রইল না যে গ্রামের পশ্চিম দিকে আরও কয়েকজন মশাল হাতে দাঁড়িয়ে আছে পাহারায়। তখন হঠাৎ এমন চিৎকার শুনে সবাই চলে আসলো। একদল লোককে পশ্চিম দিকটায় রেখে এসেছিল। এটা ভেবে সে কোথা থেকে চিৎকারটা ভেসে আসলো তা একবার দেখে আবার যখন তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু এসেই এই অজানা লোককে এমনভাবে মরে পড়ে থাকতে দেখে কারোর খেয়ালই ছিল না ওদের কথা। যখন মনে পড়ল তখন তাড়াতাড়ি সবাই দৌড়ে গেল পশ্চিম দিকটায়, কিন্তু যা হওয়ার তো তা ততক্ষণেই হয়ে গিয়েছিল। সবাই যখন হাতে মশাল নিয়ে সেখানে গিয়ে পৌঁছালো, আশপাশ ভালো করে দেখেও কাউকে দেখতে পেল না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও যখন কারোর খোঁজ মিলল না, তখন হঠাৎই একজনের নজর আটকে গেল মাথার ওপরে, আর তাকিয়েই শরীরের রক্ত হিম হয়ে গেল। মুখে কোনো কথা না বলে বিকট একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল লোকটার হঠাৎ এমন আচরণের কারণ জানার জন্য সবাই যখন মাথার ওপরে গাছের দিকে তাকালো, তখন সবারই দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম। গাছের বড় বড় ডালে মানুষের ছিন্ন ভিন্ন অঙ্গ, ঠিক যেন কসাই মাংস কাটার আগে বড় বড় মাংসের টুকরো ঝুলিয়ে রেখেছে। এই ঘটনা দেখার পর একজনও থাকার সাহস পেল না সেখানে। সকাল হতেই আরও বেশি লোকজন নিয়ে যখন সেই জায়গাটায় গিয়ে সবাই পৌঁছলো, তখন দেখল সারা রাতের মধ্যে গাছের ডালে ঝোলানো মানুষের টেনে হিচড়ে ছিঁড়ে ঝুলিয়ে রাখা অংশের বেশিরভাগই অদৃশ্য হয়েছে। যে অঙ্গগুলো বাকি ছিল সেগুলি নিচে নামানো হলো একে একে। হিসাব করে দেখা গেল গত রাতে 4 জন মানুষ পিশাচের হাতে মরেছে। না 4 জন নয়, 5 জন। সবারই মনে পড়ল সেই অজানা মানুষটার কথা। সেই মৃতদেহটাকে উদ্ধারের জন্য সবাই যখন ছুটে গেল, তখন কিন্তু লোকটার ক্ষতবিক্ষত দেহটা ছিল না সেখানে। কেবল শুকনো মাটিতে এখানে ওখানে লেগে আছে রক্তের দাগ। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু হলো না। সেই রাতে সবার হিসেব মতো মানুষ মরেছিল 5 জন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মাথা পাওয়া গেল 3টে।
বাকি দুটো মানুষের মাথা তো দূরের কথা, কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। একজন বলল, আমার মনে হয় পিশাচটা খেয়ে ফেলেছে। এই কথার প্রতিবাদ করে আরেকজন বলল, না না, এ হতে পারে না। এতদিন যত মানুষ আর পশু মরেছে সবারই মাথা ছিল, কেবল একটা মানুষেরই সব কিছু উধাও হয়েছে, সেটা গত রাতে। বাকি সবারই মাথা ছিল। হুম, মাথা তো ছিল, খুঁজে দেখলে হয় না? হতে পারে কোথাও পড়ে আছে। এই কথা শুনে আরেকজন খেকিয়ে উঠে বলল, কোথায় খুঁজবে? অনেক তো খোঁজা হলো, যদি মাথা থাকে তাহলে এতক্ষণে ঠিক পাওয়া যেত। শুরু হলো মতবিরোধ। কেউ বলে পিশাচ আর যাই করুক মাথা রেখে যায়। কেউ কেউ বলল হয়তো এবার মাথাও নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, পিশাচ যদি মাথাও নিয়ে যায় তবে কি অন্তত একটা অঙ্গও ফেলে যাবে না, যেমনটা অন্য সবার বেলায় করেছে? ওদের মধ্যে একজন বৃদ্ধ লোক বলল, আমার মনে হয় কি আমাদের একবার খুঁজে দেখা উচিত, যদি কিছু পাওয়া যায়। শুরু হলো খোঁজাখুঁজি। অনেক খোঁজাখুঁজি করার পর একটা জঙ্গলের ভেতরে গিয়ে সবার চোখে যা পড়ল তাতে সবার মেরুদণ্ড দিয়েই একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা মৃতদেহ পড়ে রয়েছে। দূর থেকে যদিও বোঝা যাচ্ছে না যে মানুষটা জীবিত কি মৃত, তবে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা তখন ঘটা আরও বাকি ছিল। সবাই যখন ধীরে ধীরে পড়ে থাকা মানুষটার কাছে গেল তখন দেখল এটা আর কেউ নয়, কাল যে অচেনা অজানা লোকটা চিৎকার শুনে সবাই ছুটে গিয়েছিল, এটা তো সেই লোক। কিন্তু এ লোক এখানে আসলো কিভাবে? আর এর হাতে এটা কি? একজন সাহস করে জিনিসটা দেখতে যেতেই আতঙ্কে উঠল ভয়ে। সাধারণ কোনো জিনিস নয়, এর তো একটা মানুষের চোখ, যেন কোনো জীবিত মানুষের চোখ উপড়ে নিয়েছে লোকটা। আর সেই উপড়ে নেওয়া চোখটা প্রাণপণে আঁকড়ে ধরে আছে নিজের হাতের মুঠোয়, বেঁচে আছে। দেখে কি মনে হচ্ছে এমন অবস্থা কেউ বেঁচে থাকতে পারে? ভালো করে দেখো, বাঁচলেও বাঁচতে পারে, কারণ শরীরের গভীর ক্ষত থাকলেও কেন জানি না মনে হচ্ছে লোকটা বেঁচেই আছে। লোকটাই, এই অনুমানটাই কিন্তু সত্যি হলো। সবাই ধরাধরি করে নদীর দিকটায় নিয়ে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিতেই লোকটা আস্তে আস্তে চোখ খুলল। একবার চারদিক তাকালো ভালো করে, তারপর ইশারায় একজনকে কাছে ডাকলো। লোকটা ভয়ে ভয়ে কাছে যেতে মৃতপ্রায় লোকটা বিড়বিড় করে বলল, কোন্দল, ক ক। বেশ কয়েকবার পুরো শব্দটা বলার চেষ্টা করতে গিয়েও বলতে পারল না লোকটা। চোখটা ঠিক তেমনভাবেই খোলা থাকলেও দেহে যে আর প্রাণের অবশিষ্ট নেই সেটা বুঝতে অসুবিধা হলো না। কিন্তু লোকটা কে? আর কোন্দলের অর্থই বা কি? কি বলতে চেয়েছিল লোকটা? তবে কি সে জানতো সবটা? সবার মনেই এই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কেউই কোনো উত্তর খুঁজে পেল না। একজন বলল, আমার মনে হয় আমরা গত রাতে লোকটাকে দেখে ভুল ভেবেছিলাম। আরেকজন বলল, ভেবেছিলাম মরেই গেছে। তাছাড়া দেহটা একটা দেখেছ, এমন অবস্থায় কেউ বেঁচে থাকতে পারে? আরেকজন আফসোসের স্বরেই বলল, লোকটা অনেক কিছুই জানতো বোধহয়, বলতেও চেয়েছিল, কিন্তু বলা হয়ে উঠল না। কাল যদি বুঝতে পারতাম। আমার মনে হয় লোকটা তখনও বেঁচে ছিল, কিন্তু অজ্ঞান ছিল। আমরা ভেবেছি মরে গেছে। তাছাড়া অমন অবস্থায় যে কেউ এমনটা মনে করত, যদি কাল রাতেই বুঝতে পারতাম তাহলে অনেক কথা হয়তো জানা যেত লোকটার কাছ থেকে। তার আগেই তো কথাটা পুরো শেষ করতে পারে না লোকটা। তার আগেই একজন বলে ওঠে, আচ্ছা, লোকটার হাতে এই চোখটা কার? পিশাচের কি? এতক্ষণ ধরে অন্য সব চিন্তা করতে করতে লোকটার হাতে মুঠো বন্ধ করা চোখটার কথা কারুর মনে ছিল না। এবার একজন বলল, পিশাচের চোখ?
সে আবার কেমন কথা? মানুষের কি সাধ্য আছে নাকি পিশাচের চোখ তুলে নিতে পারা? চোখটা নিশ্চয়ই অন্য কারো, কিন্তু সেটা হলে তো কারো না কারো চোখ এটা। কিন্তু প্রশ্ন হলো কার? এই প্রশ্ন করা বৃথা, কারণ ওদের কেউই এই প্রশ্নের জবাবে কোনো উত্তর দিতে পারল না। কেবল সবাই একসাথে ফ্যাল করে তাকিয়ে রইল চোখটার দিকে। কারো মুখেই কোনো কথা নেই, কেবল একজনেরই কণ্ঠে ফিস করে উচ্চারিত হলো কোন্দল, কোন্দল। এতক্ষণ পুরো ঘটনাটা চাকর রামুর মুখেই শুনছিল গৌতম। বুকটা ধক করে উঠল কি একবার। তেমনই তো মনে হলো। এমন ঘটনা শোনার পর অতি সাহসী লোকেরও বুক কেঁপে উঠবে। কথা শেষ করে রামু উঠতেই যাবে, কিন্তু ওঠা তো হলো না। তার আগেই থেমে যায় সে, কারণ উঠতে গিয়ে হঠাৎ একটা জায়গায় ওর চোখটা আটকে গেছে ততক্ষণে। আর সেটা হলো গৌতমের ডান চোখ। চোখটা লাল হয়ে গেছে অনেকটা। মনে হচ্ছে কেউ আঙ্গুল বা অন্য কিছু দিয়ে গুঁতো মেরেছে সজোরে। রামু ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করে, এ কি ডাক্তারবাবু, আপনার ডান চোখটা অমন লাল হয়ে গেছে কিভাবে? প্রশ্নটা শুনতেই গৌতম দ্রুত তার ডান চোখটা হাত দিয়ে ঢেকে দিল। তারপর আমতা করে বলে, কই না তো। রামু কিন্তু আর কোনো প্রশ্ন করল না, কেবল আরও একবার গৌতমের ডান চোখটার দিকে তাকালো। সে ভুল দেখেনি। বাম চোখটার তুলনায় ডান চোখটা যেন একটু বেশি লাল দেখাচ্ছে। একটু না, বরং অনেকখানি লাল হয়ে উঠেছে, যেখানে বাম চোখটা এখনো কালচে বর্ণই ধারণ করে আছে। মাঝরাত, পুরো গ্রামে যেন নেমে এসেছে নীরবতা। কোথাও কোনো শব্দ নেই, এমনকি পাখিরাও যেন ভয় আর আতঙ্কে কিচিরমিচির শব্দ ভুলে গেছে। পরিবেশটা যখন এমন, ঠিক তখনই মোড়লের বাড়ির একটা ঘরে দরজা খুলে গেল খুট আওয়াজ করে। আধখোলা দরজা দিয়ে বেরিয়ে আসলো একটা ছায়ামূর্তি। যদিও এমন সময় বাইরে কারোর থাকার কথা নয়, তবুও ছায়ামূর্তিটা একবার সতর্ক দৃষ্টি দিয়ে চারদিকটা দেখে নিল। তারপর ধীরে ধীরে নেমে আসলো বাড়ির আঙিনায়। তারপর আবার একবার ভালো করে চারদিকটা দেখে নিয়ে সোজা বাড়ির বাইরে চলে আসলো। তারপর ধীরে ধীরে এক প্রকার নিঃশব্দে হাঁটা শুরু করল। ছায়ামূর্তিটার গন্তব্য এখনো বোঝা গেল না। এটা স্পষ্ট যে সে হেঁটে চলেছে গ্রামের উত্তর দিকের রাস্তা ধরে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ছায়ামূর্তিটা একটু থমকে দাঁড়ালো। কেউ পিছু নিয়েছে কি? তেমনটাই তো মনে হলো কেউ যেন হেঁটে চলে আসছে তার পিছন পিছন। ছায়ামূর্তিটা আর দাঁড়ালো না, বরং দ্রুত পা চালাতে শুরু করলো। সে দেখতেই পেল না যে তার পেছনে আরেকটা ছায়ামূর্তি হেঁটে চলেছে, তারই পেছন নিস্তব্ধে। ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে যে জায়গাটায় গিয়ে পৌঁছালো, তার সামনেই একটা ছোটোখাটো পাহাড়ের টিলার মতো কিছু একটা দেখা যাচ্ছে আবছা অন্ধকারে। ছায়ামূর্তিটা আরও একবার ভালো করে চারিপাশটা দেখে নিয়ে এগিয়ে চলল সেদিকে। না, পাহাড়ের টিলা নয়, একটা মন্দির। যদিও এখন এটাকে মন্দির বলা চলে না, কারণ ভেতরের পরিবেশটা এখন বড়ই শোচনীয়। অনেক দিনের পরিচর্যার অভাবে আগাছা জন্মেছে। প্রতিমার নামমাত্র নেই। কেবল যে জায়গাটায় একটা সময় প্রতিমা রাখা থাকতো, সেখানে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে। সেই আলোতেই চারিপাশটা কিঞ্চিত আলোকিত হলেও সেটা খুব একটা কাজের নয়। পুরনো মন্দির, যদিও মন্দিরটা পুরনো, তবুও চণ্ডীদাসের বিধবা স্ত্রী প্রতিদিন নিয়ম করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় সেই জায়গাটায়। সেটাই জ্বলছিল এতক্ষণ। জ্বলছিল বললাম কারণ সেটা একটু আগেই বেশ কয়েকবার ধপধপ করে জ্বলে উঠেই নিভে গেল। আর নিভে যেতেই পুরো মন্দির জুড়ে নেমে আসলো কালো জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকার কিন্তু বেশিক্ষণ রইল না, কারণ ছায়ামূর্তিটার হাতে একটা ছোট্ট লাইট। আলো যদিও খুব সামান্য, একেবারে নামমাত্র, তবুও চোখের সামনের অন্ধকার একটুখানির জন্য হলেও কেটে যাচ্ছে। ছায়ামূর্তি এক দৃষ্টে যে জিনিসটার দিকে তাকিয়ে আছে,
সেটা আর কিছুই নয়, সাধারণ একটা পাথর, ছোট পাথর, কালো। কিন্তু সেটা এখন আর কালো নেই। লাইটের আলো পড়তেই কেমন যেন বদলে যেতে থাকলো কালো পাথরের রংটা। প্রথমে হালকা হলুদ, তারপর বাদামি। ছায়ামূর্তিটা হয়তো কিছুর আভাস পেল, আর পেতেই পকেট থেকে বের করলো একটা মোটা ফ্রেমের চশমা। চশমাটা চোখে পড়ে নিয়ে একভাবে ছোট্ট পাথরটার দিকে আলোর রশ্মিটা ধরে থাকলো বেশ কিছুক্ষণ। আর তারপরে একটা তীক্ষ্ণ লাল আলো ছুটে আসলো ছায়ামূর্তিটার দিকে। চোখে যদিও চশমা, তবুও দুই চোখই বন্ধ করে নিল ছায়ামূর্তি। আর সেই লাল আলোতেই দেখা গেল ছায়ামূর্তির ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে একটা মানুষ, অচেনা অজানা। কোনো মানুষ নয়, এটা রামু। হঠাৎ এমন অস্বাভাবিক ঘটনা দেখে রামু হয়তো খানিকটা ভয় পেয়ে গেছিল, আর সেই ভয়েই মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, ডাক্তারবাবু। অপ্রত্যাশিত জায়গায় চেনা কণ্ঠ হয়তো আশা করেননি সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা, তাই প্রথমে চমকে তারপরে চট করে তাকালো পেছনে। বলল, রামু, তুই এখানে কেন? রামু তখন অনেকটা কাছে এগিয়ে এসেছে। কাছে এসে ভয়ে ভয়ে বলল, আপনাকে বের হতে দেখে আমিও পিছু নিয়েছিলাম। ততক্ষণে গৌতমের ভয়টা খানিক কেটেছে। সত্যি বলতে কি, রামুর প্রথম কথাটা শুনে বেশ চমকে উঠেছিল সে। পুরো ঘরটা অন্ধকারে ছেয়ে গেছে, কেবল আলোর রেখা বলতে যেটুকু বেঁচে ছিল সেটাও একটা সুইচ টিপতেই মিলিয়ে গেল। গৌতম বলল, সকালে বলেছিলে না যে ডান চোখটা অমন লাল হয়ে গেছে কেন? এই কারণে। গত রাতে বুঝতে পারিনি, তাই আজ আবারও এসেছি ঘটনাটা দেখার জন্য। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর আপনি এভাবে একা একা এসেছেন কেন? আমাকে একবার ডাক দিলেই তো পারতেন। রামুর এই কথায় গৌতম খানিকটা হাসল, তারপর বলল, তোমাকে বললেই কি আসতে রামু? পাশের গ্রামে অচেনা অজানা লোকটার হাতে একটা মানুষের চোখ পাওয়া গেছে, আর তারপরেই দেখলে আমার ডান চোখটা লাল হয়ে আছে। এমনটা দেখে সত্যিই কি আসতে তুমি আমার সাথে? তবে তোমার সাহস আছে বলতে হয়। সকালে আমাকে অমন সন্দেহ করার পরও রাত্রে দিব্যি পিছু নিলি। রামু নিজের কৃতকর্মের জন্য খানিকটা লজ্জায় পেল বোধ হয়, তাই নরম স্বরে বলল, আসলে সত্যি বলতে কি ডাক্তারবাবু, সকালে আপনার চোখটা অমন লাল দেখে ভেবেছিলাম আপনিই পিশাচ, আর ধরেই নিয়েছিলাম আপনার নতুন চোখ গজাচ্ছে। কারণ একটা চোখ ওই লোকটার হাতে পাওয়া গিয়েছিল রাতের বেলা। গৌতম এই কথা শুনে একটু হাসল, মৃদু হাসি, কিন্তু তবুও যেন সেই হাসি দেয়ালে প্রতিধ্বনি হয়ে আওয়াজটা বাইরে হলো শতগুণে। গৌতম আবার বলল, পিশাচ? ভালো বলেছ তো। তাই বুঝি সারাদিন কাছে আসলে না? হ্যাঁ হ্যাঁ, কেন ভেবেছিলে আমি তোমাকে খেয়ে নেব? রামু এবার সত্যিই ভারী লজ্জায় পড়ে গেল। সারাদিন কি ভেবেছে সে? বলল, কিন্তু তোমার দুই চোখ লাল হলো কেন? কারণ আমি নিজেও জানতাম না যে কালো পাথরটা থেকে অমন করে হঠাৎ এমন তীক্ষ্ণ লাল রশ্মি বেরিয়ে আমার দিকে এগিয়ে ছুটে আসবে, তাই বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। আর সেই আলোর ঝলকানিতে এক চোখ বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এক চোখে আলোটা পড়ার ফলে সেটা সকাল হতে হতে অমন রক্তবর্ণ হয়ে উঠবে। তাই তো আজকে এই চশমাটা নিয়ে এসেছি। শোনো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাকে। চলো। গৌতম কথাটা বলে আর দাঁড়ায় না, বেরিয়ে আসে মন্দিরটার থেকে। আর তারপর বাইরে এসে চারদিকটা আরেকবার ভালো করে দেখে নিল তার হাতের ছোট্ট লাইটটা দিয়ে। না, কেউ নেই আশপাশ। হাঁটা শুরু করে বাড়ির দিকে। রামুও চলে ঠিক তার পেছন পেছন নিঃশব্দে, যেমনভাবে সে পিছু পিছু এসেছিল বাড়ি থেকে এই মন্দির পর্যন্ত। দুটো ছায়ামূর্তি হেঁটে চলেছে এক মনে, মুখে কোনো কথা না বললেও দুজনের মনই অশান্ত। যদিও তার কারণ আলাদা আলাদা। একজন ভাবছে মন্দিরটা এতদিনের পুরনো হওয়ার পরও চণ্ডী কেন এখানে পুজো করত।
যেখানে গ্রামের সবাই মিলে একটা নতুন মন্দির বানিয়েছিল। আর চণ্ডীর মৃত্যুর পর ও স্ত্রী বা কেন প্রতিদিন নিয়ম করে এখানে প্রদীপ জ্বালায়। পাথরটাই বা আসলো কোথা থেকে? এটা যে সাধারণ কোনো পাথর নয় সেটা তো তার কার্যক্ষমতা দেখেই বোঝা যাচ্ছে। কি রহস্য থাকতে পারে এর পেছনে? আরেকজন ভাবছে, ডাক্তারবাবু এত রাতে এখানেই বা কেন আসলো? আর আসলেও জানলই বা কিভাবে? মন্দিরটা এতটা পুরনো যে সহজে বোঝার উপায় নেই যে এটা একটা সময় কোনো মন্দির ছিল। সেখানে তিনি তো এই গ্রামের লোক নয়, ছোট থেকেই সে মামার বাড়ি মানুষ হয়েছে, থেকেছেন শহরে। আর পাথরটা অমন করে আলো ছড়ালো কেন? পাথর কখনো আলো ছড়ায় কি? আর সেটাও এক এক সময় এক এক রঙের আলো? কই, সে তো আগে এমনটা কখনো শোনেনি। এই সব ভাবতে ভাবতে দুজনেই পৌঁছে গেল বাড়ির সামনে। গৌতম বলল, রামু, তুমি একটু আমার ঘরে এসো তো, তোমাকে অনেক কিছু বলার আছে। কথাটা শেষ করতে পারে না গৌতম, আর আগেই রাতের সমস্ত নীরবতা ভেঙে চুরমার করে দেয় একটা বিকট আত্মচিৎকারে। একবারের জন্য শোনা গেল চিৎকারটা, তারপর আবার সব নিস্তব্ধ। দুজনই হঠাৎ করে চিৎকারটা শুনে বেশ চমকে উঠল। রামু ফিসফিস করে বলল, পিশাচ। কথাটা বলতে বলতে লুটিয়ে পড়ল মাটিতে। এমন অপ্রত্যাশিত ঘটনা গৌতম এতটাই ভ্যাবাচাকা খেয়ে গেল যে এখন তার কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারল না। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। কানে বেজে উঠল হাজার মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ। না, সে অজ্ঞান হয়ে যায়নি। আর এই একসাথে এত মানুষের চিৎকার চেঁচামেচি সে ঘোরের মধ্যেও শুনছে না। গ্রামের সব লোক বেরিয়ে এসেছে চিৎকারটা শুনে একসাথে। দেখতে দেখতে চারদিকটা লাল আলোয় ভরে উঠল, মশালের আলো। গৌতম দেখল একসাথে অনেক লোক হাতে মশাল নিয়ে ছুটে চলেছে। তারপর আর কিছুই মনে নেই ওর। চারদিকটা কেমন যেন অন্ধকার থেকে কঠিনতর অন্ধকার হয়ে উঠল। একবারের জন্য মনে হলো পায়ের নিচটা যেন কেঁপে উঠল, দুলে উঠল চারিপাশটা। সকালবেলা জ্ঞান ফিরল বাবার ডাকে। দেখল সে তখনও পড়ে রয়েছে বাড়ির সামনে শুকনো মাটির ওপর। তার পাশেই তখনও পড়ে আছে রামু। চোখে মুখে জলের ছিটা দিতে লাফ দিয়ে উঠে বসল রামু। তারপর চারিদিকে একবার ব্যস্ত দৃষ্টিতে তাকালো। পিশাচ, পিশাচ, পিশাচ চলে গেছে? এই প্রশ্নের উত্তর অবশ্য পেল না রামু। গৌতমের বাবা প্রশ্ন করলেন, তোমরা এখানে কেন? আর রাতে কিসের চিৎকার শুনলাম ওটা? তোমাদের এমন হালই বা হলো কিভাবে? তোমাকে পরে সব বলবো বাবা। কথাটা বলেই নিজের ঘরের দিকে এগিয়ে যায় গৌতম, তার পিছু নেয় রামু। ঘরে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল গৌতম। তারপর বেশ কিছুটা সময় কি যেন ভাবলো নিজে নিজে। ততক্ষণে রামু এসে দাঁড়িয়েছে বিছানার পাশে। গৌতম বলল, এবার তোমার প্রশ্নের উত্তর দিই। নিশ্চয়ই মনে অনেকগুলো প্রশ্ন দানা বেঁধে আছে। রামু নীরবে মাথা নাড়ায়। গৌতম কিছুক্ষণ পর বলতে শুরু করে, সেদিন যখন চণ্ডীর বাড়িতে গেলাম তখন দেখলাম সবাই নিজেদের মধ্যে জল্পনা কল্পনা করছিল, কিন্তু কেবলমাত্র একজনকে দেখলাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুরনো মন্দিরটার দিকে। প্রথমে তেমন কিছু মনে হয়নি, কারণ আমি বুঝতে পারিনি যে ওটা একটা পুরনো মন্দির। পরে একজনের থেকে জানতে পারলাম পুরো ঘটনাটা। জানলাম যে যদিও মন্দিরটা এখনো কেউ ব্যবহার করে না, তবুও অনেকেই নাকি চণ্ডীকে রাতের বেলায় এই মন্দিরে যেতে দেখেছিল। পরে খোঁজ নিতে গিয়েছিলাম 2 দিন পর, তখন সন্ধে হয়ে গেছে। সবাই যখন পিশাচের ভয়ে নিজ নিজ ঘরে, ঠিক তখনই দেখলাম প্রদীপ হাতে চণ্ডীর বউ সেই ভাঙা পুরনো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। কৌতূহল হলো, লুকিয়ে পিছু নিলাম। আর গিয়ে দেখলাম চণ্ডীর বউ আগে যেখানে প্রতিমা রাখা হতো তারই ওপর মাটির প্রদীপটা রাখল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল ছোট কালো পাথরটার দিকে। গিয়েই হুমড়ি খেয়ে পড়ল পাথরটার সামনে। বলতে শুরু করলো, আমরা ধন চাই না, তুমি আমার স্বামীকে মেরে দিলে, এবার আমাকেও মেরে দাও। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল চণ্ডীর বউ। তখন চারিদিক অন্ধকার হয়ে আসছে। সেই অন্ধকারেই দেখলাম পাথরটা ক্রমেই
তার রং বদলাতে শুরু করলো। কৌতূহল হলো। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর যা দেখলাম নিজ চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখতে দেখতেই একটা লাল আলো বেরিয়ে আসলো পাথরটার থেকে, আর সেই আলোতেই চণ্ডীর বউকে লালচে দেখাতে শুরু করলো। তখনই মনে হলো নিশ্চয়ই এর পেছনে চণ্ডী আর এই পাথরের কোনো একটা সম্পর্ক থাকবে। পরের দিন সকালে লুকিয়ে চণ্ডীর বউকে জিজ্ঞাসা করতেই সে একেবারে অস্বীকার করে দিল। কিন্তু আমি বুঝলাম সে মিথ্যে বলছে। তাই সেই রাতেই লুকিয়ে গিয়েছিলাম মন্দিরে। আর তারপরের ঘটনা তো জানোই। লাল আলোটা এসে লেগেছিল আমার চোখে। তবে একটা জিনিস কি জানো, এতক্ষণ এক মনে কথাগুলো বলে প্রশ্ন করল গৌতম, কিন্তু সেই প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে আবারও বলতে শুরু করল। চণ্ডীর বউ সবটা জানতো, কিন্তু বলছে না। একটু পর যাব আবার, যদি ভালোই ভালোই বলে তো ফুরিয়ে গেল, কারণ আমি জানি তার কাছেই এর সমাধান আছে। একটা জিনিস খেয়াল করেছিলে তুমি? কথা থামিয়ে আবার প্রশ্ন করল গৌতম। রামু বলল, কি? চণ্ডী মরার পর ওর একটা চোখ কিন্তু ছিল না, যেন কেউ উপড়ে নিয়েছিল। সবাই তখন এটা পিশাচের কাজ বলে ধরে নিয়েছিল। কিন্তু কাল তোমার মুখে ওই লোকটার কথা শোনার পর আমি নিশ্চিত যে ওই লোকটাও চণ্ডীর সাথেই ছিল, আর তার কোনো না কোনো একভাবে চোখটা তার হাতে চলে যায়। কিভাবে যায় আর লোকটারই বা চণ্ডীর সাথে কি সম্পর্ক তা তো আর জানা যাবে না, কারণ তারা দুজনেই এখন মৃত। তবে একটা রাস্তা খোলা আছে, আর সেটা হলো চণ্ডীর রূপ। গৌতম হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লক্ষ্য করলো ঘরের দরজার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। গৌতমের বাবা গ্রামের মোড়ল। ছেলের ঘরে ঢুকেই মুখটা ভার করে বললেন, কাল রাতে চণ্ডীর বউটাকে পিশাচে খেয়েছে। কথাটা শুনেই গৌতমের শরীরটা যেন একেবারে দুলে উঠল। না না, শুধু শরীরই নয়, মনে হলো পুরো ঘরটা কেঁপে উঠল একবার। চণ্ডীর বউকে পিশাচে খেয়েছে, তবে কি শেষ রাস্তাটাও বন্ধ হয়ে গেল? প্রথম পর্ব সমাপ্ত।